গল্পের শুরুতে দেখা যায় আমাদের নায়ক, যার নাম মহারাজা। সে রামকি নামক একটি সেলুনে কাজ করে এবং সে তার মালিকের কাছে ছুটি চাইছে, কারণ মহারাজা তার বউকে নিয়ে ঘুরতে যাবে, কিন্তু মালিক তাকে ছুটি দিতে রাজি হয় না। তারপরের সিনেই মহারাজাকে দেখা যায় একটা খেলনার দোকানে, এবং ঠিক সেই দোকানের উল্টো সাইডের একটা বাড়িতে মহারাজার বউ এবং তার বাচ্চা বসে আছে। মহারাজা দূর থেকে একটা একটা খেলনা তার বউকে দেখাচ্ছে আর পছন্দ করাচ্ছে। শেষমেশ একটা খেলনা মহারাজার বউয়ের পছন্দ হয়। মহারাজা যখন দোকানে পয়সা মেটাতে যাবে, ঠিক তখনই একটা বিকট শব্দ হয়, যেখানে একটা লরি ব্রেক ফেল করে ধাক্কা মারে সেই বাড়িতে যেখানে মহারাজার বউ আর বাচ্চা বসেছিল। তখন মহারাজার মাথায় আকাশ ভেঙে পড়ে, কিন্তু এই দুর্ঘটনায় কি ঘটে তা আর তখন দেখানো হয় না। এরপরে দেখানো হয় 15 বছরের পরের ঘটনা, যেখানে একটি মেয়ে, যার নাম জ্যোতি, সে ক্লাস 10-এ পড়ে। পড়াশুনোয় সে তেমন ভালো ছিল না, কিন্তু খেলাধুলোয় তার ছিল ভীষণ আগ্রহ। সেই জন্য স্কুলের কোনো শিক্ষকই তাকে পছন্দ করতো না, শুধু একজন শিক্ষিকা ছাড়া, যার নাম আশিফা ম্যাডাম। জ্যোতিকে তার এক বান্ধবীকে বলতে শোনা যায় তার বাড়িতে তারা 3 জনই থাকে, জ্যোতি, তার বাবা মহারাজা এবং লক্ষ্মী। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, জ্যোতি কিন্তু মহারাজারই মেয়ে। আর লক্ষ্মী বলতে আপনারা কি ভাবছেন, মহারাজার বউ? একদমই না। লক্ষ্মী হলো একটি টিনের ডাস্টবিনের কৌটো। জ্যোতির ছোটবেলায় ওই দুর্ঘটনায় মহারাজার বউ মারা যায়, এবং জ্যোতি বেঁচে যায় কারণ দুর্ঘটনায় ওই বাড়ি যখন ভেঙে পড়ে, ওই ডাস্টবিনের কৌটোটি জ্যোতিকে বাঁচিয়েছিল। সেই জন্য তারা লক্ষ্মীকে খুবই ভালোবাসে, এবং প্রতি শুক্রবার তারা লক্ষ্মীকে পরিষ্কার করে, এবং তারপরেই দেখা যায় জ্যোতি এবং তার বাবা মহারাজা খুব সুখে শান্তিতেই দিন কাটাচ্ছিল। মহারাজা এখন নিজে একটি সেলুনের মালিক, যে সেলুনের নাম জ্যোতি সেলুন। মহারাজার সারাদিনের কাজ হলো সকালবেলা সেলুনে যাওয়া এবং রাত্রিরে বাড়ি ফেরা। এর পরের সিনেই দেখানো হয় জ্যোতির স্কুলের একটি ঘটনা, যেখানে প্রিন্সিপাল রুমে প্রিন্সিপাল জ্যোতিকে টিসি দেবে বলে মহারাজকে ডেকেছে, কারণ জ্যোতি নাকি স্কুলের একজন গেস্ট, তিনি কিনা একজন কালেক্টর, তার ওয়েলকাম ড্রিঙ্কসে মদ মিশিয়ে দিয়েছে। তারপরেই সেখানে আসে আশিফা ম্যাডাম এবং প্রিন্সিপালকে একটা ভিডিও দেখায়, যেখানে জানা যায় এই ঘটনাটি জ্যোতি ঘটায়নি, ঘটিয়েছে স্কুলের আরেকটি ছাত্র। তখন মহারাজা প্রিন্সিপালকে বলে সে যেন জ্যোতির কাছে ক্ষমা চায়, কিন্তু প্রিন্সিপাল রাজি হয় না, উল্টে মহারাজাকে ধমক দেয়। কিন্তু মহারাজা তো একগুঁয়ে লোক, প্রিন্সিপাল যতক্ষণ না ক্ষমা চাইবে ততক্ষণ মহারাজা সেখান থেকে যাবে না। তখন প্রিন্সিপাল মহারাজকে বের করে দিতে চাইলে মহারাজা একটি খুঁটি আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে, এবং সেখানে খুব ধস্তাধস্তি হয়, ফলে সেই খুঁটিটি ভেঙে যাওয়ার উপক্রম হয়। তখন ভয়ে প্রিন্সিপাল জ্যোতির কাছে ক্ষমা চায়। এমনই হলো মহারাজা, সে তার মেয়ের জন্য সব কিছু করতে পারে। তারপরের সিনেই দেখানো হয় জ্যোতি 1 সপ্তাহের জন্য স্কুলের সাথে একটা ক্যাম্পে যাচ্ছে। যাওয়ার সময় জ্যোতি মহারাজকে বলে যায় সে যেন তার লক্ষ্মীকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এবং তার পরের সিনেই দেখানো হয় একদিন রাতে মহারাজা সেলুন থেকে বাড়ি ফিরেছে, এবং তারপরেই দেখানো হয় যে তার ঘরের মধ্যে মহারাজ আহত অবস্থায় পড়ে আছে। আপনাদের জানিয়ে রাখি, এই ভিডিওটি কিন্তু আপনারা পুরোটা দেখবেন, না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না, কারণ এটি এমন একটি সিনেমা যে মাঝে মধ্যেই আপনারা বুঝতে পারবেন না কি হচ্ছে, কিন্তু এই সিনেমার শেষ সিন পর্যন্ত না আসলে আপনাদের কাছে কিছুই। এর পরের সিনে দেখানো হয় একজন কাউন্সিলরকে, যে একটি গ্যারেজে এসে সেখানকার একটি মেকানিক, যার নাম ধানা, তাকে খুব মারধর করে, কারণ 2 দিন আগেই কাউন্সিলর একটা গাড়ি তার গ্যারেজে সার্ভিসে দিয়ে গেছিল। সেখান থেকেই নাকি একটা চশমা চুরি করে নিয়েছে ধানা, এবং ধানাকে মারধর করে বলে 1 দিনের মধ্যে যেন চশমাটি তাকে ফেরত দিয়ে আসে। এবং তারপরেই দেখা যায় ধানা সেই চশমাটি নিয়ে একটি বারে যায় এবং কাউন্সিলরের সামনে সেই চশমাটি ভেঙে ফেলে, এবং সেখানে কাউন্সিলরের সাঙ্গপাঙ্গর সাথে ধানার খুব মারপিট হয়, এবং ধানা কাউন্সিলরকে মেরে সেখান থেকে চলে আসে। এবং এর পরের দৃশ্যেই দেখা যায় মহারাজা
থানায় গেছে তার বাড়িতে চুরির কমপ্লেন লেখাবে তাই। পুলিশ যখন তার কাছে জানতে চায় যে কি চুরি হয়েছে, তখন মহারাজা জানতে চায় তার একটা ময়লা ফেলার ডাস্টবিন লক্ষ্মী চুরি হয়ে গেছে এবং পুরো ঘটনাটি পুলিশের সামনে খুলে বলতে থাকে। তার বাড়িতে নাকি 3টে চোর ঢুকেছিল এবং তারা মহারাজকে মেরে ওই লক্ষ্মীকে নিয়ে চলে যায়। মহারাজা পুলিশকে জানায় যে কোনো উপায়ে যেন ওই ডাস্টবিনটিকে তাকে খুঁজে দেওয়া হয়। এইসব কথা শুনে থানার সবাই হাসি ঠাট্টা করতে থাকে এবং মহারাজাকে বেরিয়ে যেতে বলে। মহারাজা যখন যেতে না চায় তখন সবাই তাকে জোর করে ধস্তাধস্তি করে বের করে দিতে চায়, কিন্তু মহারাজার যা অভ্যেস, তে থানার একটা গ্রিলকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে। শেষমেশ থানার উপরের ওয়ারিং সহ সমস্ত জিনিসপত্র ভেঙে চুরে নিচেই পড়ে যায়। তারপরেই থানায় ফেরে থানার বড়বাবু এবং এই অবস্থা দেখে জানতে চাই কিভাবে এমন হলো। তারপর সে মহারাজার সঙ্গে কথা বলে ও মহারাজাকে 500 টাকা দিয়ে বলে একটা নতুন ডাস্টবিন কিনে নিতে, কিন্তু মহারাজা তাতে রাজি হয় না। সে জানায় এই লক্ষ্মী তার কাছে খুব প্রিয়, তার মেয়ে ক্যাম্প থেকে ফিরে লক্ষ্মীর খোঁজ করবে, যেভাবেই হোক তার লক্ষ্মীকে তাদের খুঁজেই দিতে হবে। সে একটি চোরকে চিনতে পারবে, কারণ তার পিঠে কানের মতো একটা কিছু ছিল, কিন্তু সে কারোর মুখ দেখেনি, কারণ সবাই মুখে মাস্ক পরেছিল। তখন থানার বড়বাবু রেগে যায় এবং সমস্ত পুলিশ মিলে তাকে থানার বাইরে টেনে হিঁচড়ে বের করে দেয় এবং বড়বাবু বলে এবার যদি সে থানায় আসে তাকে গুলি মেরে উড়িয়ে দেবে। কিন্তু মহারাজা আবার ফিরে আসে এবং বড়বাবুকে বলে যদি তার লক্ষ্মীকে সে খুঁজে দেয় তাহলে মহারাজা তাকে 5 লাখ টাকা দেবে। আপনাদের কি মনে হয়, মহারাজা একটি সামান্য ডাস্টবিনের জন্য 5 লাখ টাকা দিতে রাজি হয়, নাকি এর মধ্যে আছে একটা গভীর রহস্য? তারপর পুলিশ কেসটি নিতে রাজি হয় আর মহারাজার বাড়ি ও সেলুনে এসে তদন্ত শুরু করে। কিন্তু পুলিশের সন্দেহ হয় এবং পুলিশ ভাবে সামান্য ডাস্টবিনের জন্য কেউ 5 লাখ টাকা দিতে রাজি হয়। তখন পুলিশ তাকে সত্যি কথা বলতে বলে, কিন্তু মহারাজা একই কথা বলতে থাকে যেভাবেই হোক যেন লক্ষ্মীকে খুঁজে বের করে দেওয়া হয়, কারণ তার মেয়ে ফিরে আসার আগেই সেই লক্ষ্মীকে ফেরত চায়। এতক্ষণ যা দেখলেন এগুলো কিন্তু কারেন্ট ঘটনা। এর পরের সিনে 15 বছর আগে একটি চোরের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই, যার নাম সিলভাম এবং তার বন্ধু সাবরি একটি বাড়িতে চুরি করতে ঢুকেছে। সেখানে সেই বাড়ির মা ও মেয়েকে তারা বেঁধে রেখেছে এবং তারা চুরি করছে আর রান্না করছে। এদের চুরি করার ধরনই এমন, চুরিও করবে আবার রান্না করে সেই বাড়ি থেকে খেয়েও যাবে। এখানে তারা সেই বাড়ির সমস্ত গয়নাগাটি চুরি করে নেয়, কিন্তু সাবরির ওই বাড়ির মেয়েটির সঙ্গে খারাপ কিছু করতে ইচ্ছা করে এবং সিলভামের কাছে পারমিশন চায় এবং সিলভাম তাকে পারমিশন দেয়। তারপর সাবরি ওই মেয়েটিকে নিয়ে ঘরে ঢুকে যায় ও মেয়েটির সাথে খারাপ কাজ করতে থাকে। মেয়েটির মা অনেক বারণ করলেও তারা তাকে ছাড়েনি। তারপর তারা বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় ওই বাড়িটিকে ব্লাস্ট করিয়ে উড়িয়ে দেয়। এর পরের সিনেই দেখানো হয় সিলভাম বাড়ি ফেরে। বাড়িতে কিন্তু তার একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে যার নাম আম্মু এবং তার বউয়ের নাম কোকিলা। সিলভাম বাড়িতে কিন্তু খুবই ভালো একজন মানুষ এবং পরিবারকে খুবই ভালোবাসে এবং তার আম্মুকে জীবনের থেকেও বেশি ভালোবাসে। এরপর আবার কারেন্ট সিন দেখানো হচ্ছে, যেখানে থানা শুধু মহারাজের কাছ থেকে পয়সা নিচ্ছে। থানার অফিসাররা ঠিক করে মহারাজের ডাস্টবিনের মতোই একটা ডাস্টবিন বানিয়ে তাকে ফেরত দেবে। এদিকে জ্যোতি মাঝে মধ্যেই মহারাজকে ফোন করে লক্ষ্মীর এদিকে থানার হেড কনস্টেবল যখন একটা দোকানে গিয়ে ডাস্টবিন খুঁজছিল, তখন সেখানে তার সাথে দেখা হয়ে যায় ওই থানারই একজন খবরী যার নাম নাল্লা শিবা। তখন থানার বড়বাবু কনস্টেবল এবং নাল্লা শিবাকে বলে তারা যেন ওই ডাস্টবিনটির ব্যবস্থা খুব তাড়াতাড়ি করে। আবার 15 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে দেখা যাচ্ছে সিলভামের কাছে আবার একটা কল আসে নতুন চুরির পরিকল্পনার জন্য। তারপর তারা আবার একটা বাড়িতে চুরি করে ঠিক সেমভাবে। তারপর চুরি করে বাড়ি ফিরে সিলভাম তার মেয়ে আম্মুর পিঠে ড্রেসিং করতে দেখা যায়, কারণ তার মেয়ের পিঠে চোট লেগেছিল। বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি এই চোট লাগার চিহ্নের কথাটা আপনারা মনে রাখবেন,
কারণ এই চিহ্নটি গল্পের মোড় ঘুরিয়ে দেবে। আবার কারেন্ট সিন, এখানে মহারাজা আবার থানার চক্কর লাগাতে থাকে। এবার থানায় আসে ধানার গ্যারেজের সেই মালিক ধানার ফটো নিয়ে, যে ধানা কাউন্সিলরকে মেরেছিল সেই ধানা এখন মিসিং। মহারাজা যখন ধানার ছবিটি দেখে তখন মহারাজা কিছু ভাবতে শুরু করে। আপনাদের জানিয়ে রাখি, এই মহারাজাই কিন্তু ধানাকে খুন করেছে, তাই ধানা আজ মিসিং। এবার দেখানো হয় মহারাজা কিভাবে ধানাকে খুন করে। মহারাজা সেদিন যখন বাড়িতে আহত হয়ে পড়েছিল তখন মহারাজা বাড়িতে একটা গাড়ি সার্ভিসিংয়ের বিল দেখতে পায়। মহারাজা বুঝতে পারে এই গাড়িটি যে সার্ভিস করেছিল সেই তার বাড়িতে চুরি করতে ঢুকেছিল, আর এই বিলটি ছিল সেই কাউন্সিলরের গাড়ি সার্ভিসিংয়ের, যে কাউন্সিলরকে ধানা বাড়ি গিয়ে মারধর করে। কয়েকদিন আগের ঘটনা দেখানো হয়। মহারাজ যখন বিলটি নিয়ে ওই বাড়ি গিয়েছিল, কাউন্সিলরের কাছে জানতে চায় যে কে তার গাড়িটি সার্ভিস করেছিল, আর ঠিক তখনই ধানা ওই বাড়ি আসে কাউন্সিলরকে মারধর করতে। তখন মহারাজা বুঝতে পারে এই ধানাই তার বাড়িতে চুরি করতে ঢুকেছিল। তারপর মহারাজা ওই ধানার পিছু নেয় এবং একটি ফ্যাক্টরিতে চলে আসে। সেখানে ধানা এবং তার সাঙ্গপাঙ্গর সঙ্গে মহারাজার খুব মারপিট হয়। ধানা এবং তার লোকজন মহারাজাকে খুব মারতে শুরু করে। তখন মহারাজা পকেট থেকে একটি খুর বের করে, যে খুর দিয়ে সে চুল কাটত। মহারাজা এবার ওই খুর দিয়ে সকলকে কাটতে শুরু করে এবং সকলকে মেরে যখন ধানাকে ধরে মহারাজা, তখন ধানা মহারাজাকে বলতে থাকে সেদিনই তাকে মেরে ফেলা উচিত ছিল। মহারাজা ধানার কাছে জানতে চায় সেদিন আর দুজন কে কে ছিল। তখন ধানা জানায় ওই থানারই একজন লোক ছিল যে এই কাজের সাথে জড়িত। তারপর ধানা যখন পালাতে যায় তখন মহারাজা তার গলা কেটে হত্যা করে। এদিকে নাল্লা শিবা এবং হেড কনস্টেবল মিস্ত্রি খুঁজে পায় ওই ডাস্টবিনটি যে বানিয়ে দেবে। তারপর একটা সিন দেখানো হয় যেখানে ওই ফ্যাক্টরি থেকে ধানাকে মেরেছিল মহারাজা, সেখানে পৌঁছায় থানার সাব ইন্সপেক্টর, কিন্তু তারপরে আর কিছু দেখানো হয় না। এদিকে আবার 15 বছর আগের সিন দেখানো হয়, যেখানে সিলভামের মেয়ে আম্মুর জন্মদিন, তাই তারা একটা সোনার দোকানে গিয়ে খুব একটা দামি হার অর্ডার। জন্মদিনের দিন সিলভম তার মেয়ে আম্মুর সেই হারটি নিয়ে বাড়ি ফিরছিল। তখন তার বউ ফোন করে বলে একটা সেলুনে গিয়ে দাড়ি কেটে আসতে। তখন সিলভম এসে পৌঁছায় মহারাজার সেলুনে। দাড়ি কাটতে কাটতে মহারাজার দাড়ি কাটার মেশিনের ব্যাটারি শেষ হয়ে যায়। তখন মহারাজাই ব্যাটারি কিনতে বাইরে যায়। তখনই সিলভমের চেলা সাবরি সিলভমকে ফোন করে এবং বলে তাদের সম্বন্ধে খবরের কাগজে কিছু লেখা বেরিয়েছে। তখন সিলভম ওইসব কথা আলোচনা করছিল সাবরির সঙ্গে। ঠিক তখনই মহারাজা সেলুনে ঢুকে পড়ে। সিলভম ভাবে মহারাজা তার সব কথা শুনে ফেলেছে। সিলভম সাবরিকে জানায় যে সেলুনে মহারাজা তার সব কথা শুনে ফেলেছে। সিলভম তাড়াতাড়ি করে বেরোনোর সময় তার মেয়ে আম্মুর সেই হারটি মহারাজা সেলুনে ফেলে আসে। তারপর সিলভম যখন বাড়ি ফেরে তখন সে তার মেয়ে আম্মুর হারটি খুঁজে পায় না। এদিকে মহারাজা সেলুনে তার হারটি পায়। তখন মহারাজা মালিকের কাছে ছুটি চায়, কারণ সেই হারটি সিলভমের বাড়িতে পৌঁছে দিতে চায়। আর মহারাজা সিলভমের বাড়িতে পৌঁছায় মেয়ের হারটি ফেরত দেবে বলে। আর সেই সময়ই পুলিশও সিলভমের বাড়িতে আসে। সিলভম দেখে মহারাজা আর পুলিশ একসাথেই সিলভমের বাড়িতে ঢুকছে। সিলভম ভাবে মহারাজাই হয়তো পুলিশকে ডেকে নিয়ে এসেছে। সিলভম মহারাজাকে ভুল বোঝে। মহারাজা কিন্তু পুলিশকে ডেকে আনেনি। পুলিশ কোনোভাবে জানতে পেরেছিল সিলভমই আসল অপরাধী। পুলিশ তখন সিলভমকে তুলে নিয়ে যেতে চায়। তখন সিলভমের বউ কোকিলা বিশ্বাসই করতে পারে না তার স্বামী এরকম কিছু করতে পারে। সেই সময় সাবরি বন্দুক বের করে। তখন পুলিশ গুলি চালায় ও সাবরি মারা যায়। পুলিশ সিলভমকে তুলে নিয়ে যায়। সেই সময় সিলভম মহারাজার দিকে রাগ রাগ চোখে তাকিয়েছিল। এবার চলে আসি কারেন্ট সিনে, যেখানে জ্যোতি বাড়ি ফিরতে থাকে। আর ওদিকে নাল্লা শিবা ও হেড কনস্টেবল সেই ডাস্টবিনটি হাতে পায় যেটি ওই মিস্ত্রি বানিয়ে দিয়েছিল। কিন্তু ডাস্টবিনটি খুব নতুন ছিল, তাই থানার বড়বাবু ও নাল্লা শিবাকে ডাস্টবিনটিকে পিটিয়ে নোংরা করে যেন লক্ষ্মীর মতো গেটআপে আনা যায়। তারপর বড়বাবু নাল্লা শিবা ও হেড কনস্টেবল প্ল্যান করতে থাকে এই ডাস্টবিন চোর কাকে দেখানো যায়, কারণ মহারাজা তো জানতে চাইবে আসল চোর কে।
কিন্তু কোনো আসামি বড়বাবুর কথায় চোর সাজতে রাজি হচ্ছিল না। বড়বাবু হেড কনস্টেবলকে বলে, আমি 50,000 টাকা দেবো এমন একজনকে খুঁজে এনে দাও যে ডাস্টবিন চুরির দায় স্বীকার করে। তখন নাল্লা শিবা লোভ সামলাতে না পেরে বলে, আমি চোর সাজতে পারি যদি আমাকে 50,000 টাকা দেন। তখন বড়বাবু আর হেড কনস্টেবল রাজি হয়ে যায়, কারণ মহারাজা নাল্লা শিবাকে কোনোদিন দেখেনি। তারপর বড়বাবু মহারাজাকে ফোন করে এবং সেদিন রাত্রে ঘটে যাওয়া ঘটনাগুলো আর একবার বলতে বলে। মহারাজা কিন্তু জানে না এই কথাগুলো নাল্লা শিবা সব শুনছে। ফোনটি লাউড স্পিকারে দেওয়া হয় যাতে নাল্লা শিবা সব ঘটনাটা ভালো করে শুনতে পায় ও পরের দিন মহারাজার সামনে ভালোভাবে অ্যাক্টিং করতে পারে যে চুরি করতে সেও এসেছিল। এরপর আসল ঘটনা দেখানো শুরু হয়। সেদিন রাত্রে ঠিক কী হয়েছিল যাতে মহারাজা আহত হয়েছিল। মহারাজা যখন ঘটনাটি ফোনে বলছিল তখন দেখানো হচ্ছিল সেদিন রাত্রে ঠিক কী হয়েছিল। আপনাদের জানিয়ে রাখি, মহারাজার মেয়ে জ্যোতি সেদিন রাতে বাড়ি ফিরেছিল আর জ্যোতির সাথে ঘটে গিয়েছিল এক ভয়ানক ঘটনা, যা এখনও আমরা কেউ জানি না। মহারাজা কিন্তু জ্যোতির সাথে ঘটে যাওয়া ঘটনাটি নিজের সাথেই ঘটছিল এটা বলে এতদিন থানার কাছে চালাচ্ছিল। সেদিন রাতে জ্যোতি যখন বাড়ি ফিরেছিল তখন মহারাজা বাড়ি ফেরেনি, কারণ জ্যোতি তাকে ফোনে একটা জুতো কিনে আনতে বলেছিল আর সেই জুতো মহারাজা খুঁজে পাচ্ছিল না। তাই তার এদিকে ঘরের ভিতরেই ওত পেতে বসেছিল 3টি চোর। আর তারা কে কে জানেন? একটি ছিল ধানা, যাকে অলরেডি মহারাজা মেরে ফেলেছে, আর দ্বিতীয় জন ছিল নাল্লা শিবা, যে এখন ফোনে এই ঘটনাটি শুনছে, আর তৃতীয় জনটি ছিল শিলভম। আসলে শিলভম 15 বছর পর জেল খেটে বাড়ি ফিরে প্রতিশোধ নিতে এসেছিল মহারাজার বাড়িতে। জ্যোতি যখন বাড়ি ফিরে এসে জামা পাল্টাচ্ছিল তখন প্রথমে জ্যোতিকে আক্রমণ করে নাল্লা শিবা এবং জ্যোতিকে একটা লোহার রড দিয়ে শিলভম খুব মারধর করে এবং তারা অপেক্ষা করতে থাকে মহারাজার জন্য। তখন নাল্লা শিবা শিলভমের কাছে পারমিশন নেয়, সে জ্যোতির সাথে খারাপ কাজ করতে চায়। তারপর নাল্লা শিবা ও ধানা একে একে জ্যোতির সাথে খারাপ কাজ করতে থাকে। তখন মহারাজা বাড়িতে ফেরেনি, কারণ সে জ্যোতির জুতো এখনও খুঁজে পাচ্ছিল না। সবশেষে শিলভম সবাইকে বলে আজকে চলে যেতে, কারণ মহারাজা এখনও বাড়ি ফিরছিল না। তখন নাল্লা শিবা আবার একবার বলে সে জ্যোতির সাথে খারাপ কাজ করতে চায়। তারপর নাল্লা শিবা আবার একবার জ্যোতির সাথে খারাপ কাজ করে। জ্যোতি সেই সময় নাল্লা শিবার পিঠে হাত দিয়ে বুঝতে পারে তার পিঠে কানের মতো একটা অংশ আছে, যে কথাটা মহারাজা থানায় বড়বাবুর কাছে জানিয়েছিল। তারপর তারা 3 জন মহারাজার বাড়ি থেকে চলে যায়। তারপর মহারাজা যখন বাড়িতে ফেরে মেয়ের ওই অবস্থা দেখে পাগলের মতো করতে থাকে এবং জ্যোতিকে নিয়ে হসপিটালে যায়। সেখানে জ্যোতির অবস্থা খুবই খারাপ ছিল। জ্যোতি মহারাজার কাছে বলতে থাকে সে দেখতে চায় কারা তার সাথে এমন করেছে। ফোনে যখন নাল্লা শিবা এই ঘটনাটি শোনে তখন সে বুঝতে পারে এই ঘটনাটি সেই ঘটিয়েছে। তখন সে ভয়ে বড়বাবুর কাছে বলতে থাকে সে কালকে সকালে ঠিক পৌঁছে যাবে থানায়। নাল্লা শিবা ভেবেছিল পালাবে, কিন্তু বড়বাবু তাকে রাতে বাড়ি যেতে বারণ করছিল, কারণ বড়বাবু চায়নি সে এরকম লোক আর খুঁজে পাবে কিনা। তাই নাল্লা শিবা চাইলেও সেদিন পালাতে পারেনি, বাধ্য হয়ে বড়বাবুর বাড়িতে রাত্রিরে শুয়েছিল। পরের দিন সকালে বড়বাবু হেড কনস্টেবল যায় নাল্লা শিবাকে নিয়ে মহারাজার বাড়িতে। তখন মহারাজা জানে না নাল্লা শিবাই ওই 3 জনের মধ্যে একজন। নাল্লা শিবা যখন ঘটনাটা বলতে থাকে তখন এমন কিছু বলে ফেলে যেটা মহারাজা কখনোই থানায় বা আগের দিন রাতে ফোনে বলেনি। তখন মহারাজার সন্দেহ হয়, তাই মহারাজা নাল্লা শিবাকে জড়িয়ে ধরে এবং তার পিঠে হাত দিয়ে বুঝতে পারে যে নাল্লা শিবার পিঠেই ওই কানের মতো অংশটি আছে। বড়বাবু তখন মহারাজাকে বলে সে নাল্লা শিবার সাথে কি করতে চায়। মহারাজা তখন বলে নাল্লা শিবাকে ক্ষমা করে ছেড়ে দিতে। তখন থানার বড়বাবু বলে ও যদি তোর মেয়ের সাথে খারাপ কিছু করতো তাহলেও কি তুই ওকে ছেড়ে দিতিস? আপনাদের জানিয়ে রাখি, থানার বড়বাবু, হেড কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর আগেই তদন্ত করে জানতে পেরেছিল নাল্লা শিবাই মহারাজের মেয়ের সাথে খারাপ কাজ করেছিল। তখন থানার বড়বাবু মহারাজাকে বলে নাল্লা শিবাকে মেরে ফেলতে। তখন মহারাজা নাল্লা শিবাকে খুব ভয়ঙ্করভাবে হত্যা করে। থানার অফিসাররা মহারাজাকে শিলভমের ডেরার ঠিকানা দিয়েছিল। মহারাজা তখন শিলভমের ডেরায় গিয়ে শিলভমকে খুঁজতে থাকে এবং তার সাঙ্গপাঙ্গের সঙ্গে মারপিট করতে থাকে। তখনও মহারাজা জানতই না শিলভমই হলো সেই তৃতীয় ব্যক্তি। তারপর শিলভম যখন ডেরায় এসে পৌঁছায় তখন মহারাজা শিলভমকে দেখে অবাক হয়ে যায়। তারপর মহারাজা আর শিলভম দুজনেই মারপিট করতে থাকে।
একটা সময় মহারাজা শিলবমকে মেরে ফেলতে গিয়েও মারে না। তখন শিলবম হাসতে হাসতে বলে মহারাজাকে এই ব্যথা তার কাছে কিছুই না। তখনই ওখানে জ্যোতি আসিফা ম্যাডামকে নিয়ে পৌঁছায়, কারণ জ্যোতি দেখতে চেয়েছিল তার এই ক্ষতি কে করেছিল। জ্যোতি শিলবমকে বলে মানুষ এত নিচে নামতে পারে আমি কখনো ভাবতে পারি না, তোমার নিজের মেয়ে হলে এরকম করতে পারতে। এই বলে জ্যোতি সঙ্গে করে নিয়ে আসা গয়নাগুলি শিলবমের দিকে ছুড়ে দেয়। শিলবম দেখে সেই গয়নাগুলির মধ্যে তার মেয়ে আম্মুর সেই হারটি আছে, যে হারটি সে হারিয়ে ফেলেছিল। তখন মহারাজা জ্যোতিকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় শিলবম দেখতে পায় জ্যোতির পিঠে একটা কাটা দাগ, যে কাটা দাগটি তার মেয়ে আম্মুর পিঠেও ছিল। তখন শিলবম বুঝতে পারে জ্যোতি তার মেয়ে। তখন আবার 15 বছর আগে সেই দুর্ঘটনার দিনের ঘটনাটি দেখানো হয়। সেই দুর্ঘটনায় আসলে মহারাজার বউ এবং মেয়ে ও শিলবমের বউ কোকিলা মারা যায়। শুধু বেঁচে ছিল শিলবমের মেয়ে আম্মু, আর সেই আম্মুই এখন জ্যোতি। শিলবমকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, তারপরে একদিন মহারাজা তার বউকে আর মেয়েকে নিয়ে শিলবমের বাড়িতে যায় সেই হারটি ফেরত দিতে। আর তখনই ঘটে সেই ভয়ঙ্কর দুর্ঘটনা। এখন শিলবমের কাছে সবকিছু পরিষ্কার। সে খুব কাঁদতে থাকে এবং আম্মুকে আম্মু আম্মু বলে ডাকতে থাকে। মহারাজা তখন জ্যোতিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর শিলবম সেই বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। আর সিনেমাটি এখানেই শেষ হয়। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন।